আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। তুলা লগ্ন, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সারা জীবনের জন্য গুরু চণ্ডাল দোষ, এই টপিক নিয়ে আজকে আলোচনা হবে। ঘটনা হচ্ছে, গোবিন্দদা এই সাবজেক্টটা বাছাই করেছে, তো এমন একটি সাবজেক্ট বাছাই করেছে, তার জন্য জলের বোতল রাখতে হয়েছে, মৌরির কৌটো রাখতে হয়েছে এখানে। আর পাশাপাশি আমাকে প্রত্যেকটা এপিসোডে দুটো কথা আমাকে উচ্চারণ করতে হচ্ছে। প্লিজ আমাকে ক্ষমা করবেন তীক্ষ্ণ তীক্ষ্ণ কথা বলার জন্য, প্রশ্ন করার জন্য, এপিসোডে আলোচনা তীক্ষ্ণ রূপে হওয়ার জন্য, আর আপনার দোষ ধরার জন্য। আবার এটাও বলতে হচ্ছে যে না, সত্য থেকে মুখ ফেরাতে পারবো না। আমার জীবন থেকে এই যে সময়টা যাচ্ছে গোবিন্দদা, বল। এই সময়টা তো আর ফিরে আসবে না। তো আমি যখন পরে বসে এই এপিসোডটা দেখব, আমি তখন এটা এই ভেবে দেখতে চাই না যে আমি ওই সময় যে সত্যগুলো বলা দরকার ছিল, কয়েক হাজার লাখ মানুষ দেখবে এপিসোড, তাদেরকে সেই সত্যগুলো বলিনি। সেই জায়গাগুলোতে বোধ জাগানো দরকার ছিল, আমি সেইটা বলিনি। এই দৃষ্টিতে আমি নিজেকে দেখতে পারবো না। তো সেই কারণে আমি ক্ষমাও চাইছি, বাট সত্যি আলোচনা করব। হতে পারে জ্ঞানের জায়গা থেকে কিছু কমতি থেকে যাবে, বাট আসবে তো চাঁচা ছোলা ভাবে। অন্যান্য এপিসোডগুলোতে গুরুচণ্ডাল দোষ কিভাবে তৈরি হচ্ছে তার ডেফিনেশন আলোচনা করা আছে। এখানে একটু ছোট্ট করে করে দাও, দেন পরের আলোচনায় যাচ্ছি আমরা। আচ্ছা, প্রথমে মা নর্মদাকে, ভোলে বাবাকে প্রণাম জানাই। বেশ। শুরু করি। হ্যাঁ, প্রথমে একটা কথা বলেছিলে গোবিন্দদা পছন্দ করেছে। তো গোবিন্দদা কেন পছন্দ করেছে সেটা আগে দর্শকদের জানার প্রয়োজন আছে। আমরা মূলত কয়েকটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে জীবনটাকে পরিচালনা করি। প্রথম স্তম্ভ হচ্ছে আমাদের শিক্ষা, দ্বিতীয় হচ্ছে আমাদের ক্যারিয়ার, তৃতীয় হচ্ছে আমাদের পরিবার, দাম্পত্য। আমি তিনটে জিনিসকে প্রাধান্য দিয়েই আলোচনাটা করতে বলেছিলাম, কারণ বর্তমান সময়কালে যারা ছাত্রছাত্রী পঠন পাঠন করছেন, তাদের হাতে একটা রাহু এসে পৌঁছে যাওয়ার সুবাদে বেশিরভাগ ছাত্রছাত্রী পঠন পাঠনের ক্ষেত্রে বিমুখ হচ্ছেন বা মনোনিবেশ করতে পারছেন না। সুতরাং এই যোগ যদি থেকে থাকে, এটার আলোচনা হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করেছি। দ্বিতীয়ত, কর্মক্ষেত্রের দিকে তাকান। কর্ম প্রাপ্তি থেকে শুরু করে যে চলছে সমাজে ব্যবস্থা, পাওয়ার পরের যে সমস্যা কর্ম ছাঁটাই, তারপর মনোপযোগী যোগ্যতা অনুসারে কর্ম পাবেন না, অন্য ভেতর থেকে অন্য খেলার মাধ্যমে অন্যজন আপনার চেয়ে অনেক নিকৃষ্ট মানের হওয়া সত্ত্বেও সে কিন্তু আপনার বস সেজে বসে আছে। আমি মনে করেছি এটার একটা আলোচনার প্রয়োজন আছে। আমি প্রস্তাব দিয়েছিলাম এটা প্রয়োজন আছে, এটা সমাজের প্রয়োজন আছে। কারেক্ট কারেক্ট। 3 নাম্বার আমি প্রস্তাব দিয়েছিলাম এরই ভিত্তিতে, সেটা হচ্ছে এখনকার দিনের দাম্পত্য টিকছে না। বিয়ে করছে, বিয়ে করার পর 1 বছর 2 বছর 6 মাস চলে যাচ্ছে বিয়ে ভেঙে দিয়ে। আবার একটা প্রবণতা সমাজে দাঁড়িয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে দেখবেন, পালিয়ে বিয়ের একটা প্রবণতা বেড়ে গেছে। বাবা মা বড় করলো, পঠন পাঠন করিয়ে তাকে যোগ্য করে তুললো, তারপর দেখা গেল বাবা মাকে ফাঁকি দিয়ে, তার অনুমতি না নিয়ে, তাদের পছন্দ অপছন্দকে অস্বীকার করে মেয়েটি পালিয়ে গেল।
তার ফলে আমি বদনাম অপমান এগুলো ভাবছি না। দেখা গেল এমন একটা জায়গায় গিয়ে মেয়েটি পৌঁছালো, পরে ফিরে দেখার কোনো জায়গা নেই, সেখানে গিয়ে যেন অগাধ সমুদ্রেই পড়ে গেছে 2 মাস 4 মাস। ওই তারপর দেখা যাবে আবার কেঁদে কেঁদে বাবার বাড়িতে আসছে। এখানেও একটা গুরুচণ্ডালীর ভূমিকা যথেষ্ট আছে, এ তো পুরুষদের জীবনেও আছে, প্রত্যেকের জীবন। তো শুধু মেয়েরা পালাচ্ছে কেন? সাধারণত ছেলেরা পালিয়ে বিয়ে করে না, ছেলেরা নিয়ে যায় বাড়িতে দম থাকে বলে। আমি আবার বলছি, ছেলেরা বিয়ে করে বাড়ি নিয়ে যায়। না, এমন এমন ক্ষেত্রেও দেখা গেছে যে বিবাহিত জীবনের শুরুতেই দুই পক্ষের পরিবার মানছে না, হ্যাঁ, ছেলেটি কোথাও একটা কর্ম করে, মেয়েটিও কোথাও একটি কর্ম করে, তারা দুজনে অন্য কোথাও একটা সংসার বাঁধছে, এমনও দেখা যায়। শুধু তো গ্রামকে নিয়ে গ্রামের মানুষ এই আলোচনা দেখবে তা তো নয়, না সবাই দেখবে। এবং আজকের এই আলোচনার শুরুতে তুমি যে কথাগুলো বললে, হ্যাঁ এগুলো তো আমার জানা কথা, জাস্ট আমি আপনাদেরকে জানাচ্ছি এই কারণেই যে কেন আমরা এই ধরনের আলোচনা করছি এবং বিড়ালের গলায় ঘন্টা বাঁধছি। এর থেকে অনেক ভালো ছিল তেল মাখানো, যেটা হচ্ছে বাকি সবাই করছে। যার বৃহস্পতি রাহু আছে সে তো তেল পছন্দ করবে, এবং তাকে যদি আমি একটু প্রজ্ঞাবান ভাষায় দর্শনের ছটা রেখে যদি বাক্য উচ্চারণ করি, তাতে যে স্পন্দন তৈরি হবে, রাহুদেব হ্যাঁ, তেল সহযোগে সেই স্পন্দনটিকে যদি রাহুদেবের চরণে আমি যদি অর্পিত করতে পারি, তাহলে প্রদীপ সাহুর কথা অতি মধুর লাগবে। সুমিষ্ট, মধুর এবং গ্রহণযোগ্য, এবং একমাত্র গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে প্রথমেই আমি কিন্তু বলতাচাকে ঢিলটা ফেলবো। বৃহস্পতি এবং রাহু লগ্নে বসে গুরু চণ্ডাল দোষ সৃষ্টি করছে। এনার জীবনে কি কি ভালো, ভালো বলছি কেন তুমি জানো, কিছু তো দেবে আলো, আছে যেহেতু বৃহস্পতি, আর কি কি কালো, এতটাই কালো, সেই কালো মায়াযুক্ত কালো রাহু জীবনের কোন কোন প্রেক্ষাপটে একটু আলোকপাত করো, দৃষ্টি দাও। আচ্ছা, প্রথমেই বলে নিই, এই জায়গা থেকে আমরা আগে বিবেচনা করি কি কি সেটা দেখব। অন্যান্য ঘর তো আছেই, এখান থেকে আমরা শরীরটাকে বিবেচনা করি, প্রথমে অভিব্যক্তি বিবেচনা করি, মানুষের কাছে গ্রহণযোগ্যতা আচরণগত দিক থেকে সেটা বিবেচনা করি, আমাদের আত্মা যেটা কি চায় সেটা বিবেচনা করি। এখানে দেখা যাবে এই যে আত্মার চাওয়ার ক্ষেত্রে একটা গুরুচণ্ডাল ভাব থাকবে, কখন কিটা চাইছে সেটার মধ্যে স্থিরতা থাকবে না। এবারে যার প্রভাব বেশি থাকবে, আবার বলছি যার প্রভাব বেশি থাকবে, বৃহস্পতির প্রভাব থাকলে বৃহস্পতির মতো, আর রাহুর প্রভাব বেশি থাকলে রাহুর মতো, যার প্রভাব বেশি থাকবে সে কিন্তু সেই প্রভাবে যাবে। অর্থাৎ লোভ, লালসা, হিংসা, এই যে শরীরীয় বৃত্তি সব, রাহু যদি একটু প্রাবল্য বেশি হয়ে যায় তাহলে সেইগুলোর দিকে দেখবেন আপনাকে টেনে নিয়ে যাবে। আর বৃহস্পতি যদি একটু শক্তিশালী থাকে, রাহুর এই প্রবণতাগুলোকে সে চাপা দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ সে গেলেও তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। মানে আপনার মধ্যে দ্বৈত চরিত্র দেখা যাবে। বোঝা গেল? বোঝা গেল। হ্যাঁ, নেক্সট কোশ্চেন রাখতে পারি? হ্যাঁ অবশ্যই। ধরো এই যে তুলা রাশির জাতক জাতিকা যারা, হ্যাঁ, এনাদের পেশাগত জায়গায় যদি দেখা যায়, যেহেতু এরা ব্যালেন্স করতে পারে, তাহলে সেই ব্যালেন্স করতে পারে এই শব্দটা তখন কি এক্ষেত্রে আর প্রযোজ্য নাকি না প্রযোজ্য হচ্ছে না? অ্যাকচুয়ালি এখানে তুলাদণ্ড দেওয়া হয়েছে, তুমি এই তুলাদণ্ডে দুজনকে চাপিয়ে দাও, রাহুকে একদিকে চাপিয়ে দাও, আমি ধরে নিচ্ছি শুক্র এখানে নেই, একদম তাই, রাহুকে একদিকে চাপিয়ে দাও আর বৃহস্পতিকে একদিকে চাপিয়ে দিয়ে পাল্লাটা তুলে দাও। কার দিকটা ভারী আগে দেখতে হবে, এটা কিন্তু তুমি বুঝতে পারবে না, কোনো জ্যোতিষ বুঝতে পারবে যে কার দিকটা ভারী। কি দিয়ে বুঝবে? কারণ ওর বলাবর, ওর ডিগ্রি, ওর যে নক্ষত্রগত অবস্থান, দেখো এখানে 3খানা নক্ষত্র আছে, বৃহস্পতিরও নক্ষত্র আছে, রাহুরও নক্ষত্র আছে, মঙ্গলেরও নক্ষত্র আছে, অর্থাৎ চিত্রা আছে, সাথী আছে, বিশাখা আছে। এবারে মনে করো এই রাহু এবং এই বৃহস্পতি বিশাখা পেয়ে গেল, তাইলে বৃহস্পতির প্রাবল্যটা বজায় থাকলো এখানে। তাইলে একটু কি খারাপের মন্দের মধ্যেও ভালোর একটা আলো পাওয়া যাবে। দুজনেই চলে গেল রাহু নক্ষত্রে, ভালোর আভাটা আসছে না, মন্দটাই প্রভাবিত হবে। আবার যদি ওটা চিত্রাতে থেকে যায় তখন দেখা যাচ্ছে যে 50-50, অবশ্যই এক্ষেত্রে ডিগ্রিটা দেখার দরকার আছে সঙ্গে।
শুধু অবস্থান নয়, একটা ডিগ্রি। তবে ডিগ্রিটা এই কারণে বললাম, চিত্রা তো একটা নির্দিষ্ট ডিগ্রি পর্যন্তই থাকছে না, তবেই তো চিত্রা। তবেই তো চিত্রা। একদম তাই। পারিবারিক জায়গা, হ্যাঁ, লগ্নে কিন্তু বৃহস্পতি আর রাহু বসে আছে, ঠিক আছে? পারিবারিক জায়গা, সেই পারিবারিক জায়গায় ইনি কেমনভাবে কন্ট্রিবিউট করবেন এবং পারিবারিক জায়গা থেকে ইনি কেমন প্রত্যাশা করবেন, আর জুটবে কতখানি, আর সন্তুষ্টি হবে কিনা। আচ্ছা, প্রথমেই বলি, এইখানে যদি গুরুচণ্ডালী হয়, এখানে কিন্তু পরিবারের ওপর এদের ডাইরেক্ট প্রভাবটা ওদের আচরণগত ব্যতীত অন্য কোনো প্রভাব আসে না। কেন বলছি? এখানে কোনো দৃষ্টি নেই। নেই তো। আচ্ছা, আমি তো আচরণগত জায়গা থেকেই বলছি। এদের আচরণটা এমন হবে, এদের কর্মটা এমন হবে, প্রভাবিত হবে বাড়ির পুরো পরিবার। কিভাবে? এদের যদি রাহুর পাল্লা ভারী হয়ে যায়, এরা দেখা যাবে, আমি উদাহরণ দিচ্ছি, একটা মদ্যপ হয়ে গেল, একটা চরিত্রহীন হয়ে গেল, একটা লম্পট প্রকৃতির হয়ে গেল, প্রচুর রাগ ক্রোধ ওর মধ্যে এসে গেল, তাইলে ওকে সামলাতে পরিবারের লোক হিমশিম হচ্ছে, এইবার উত্তপ্ত হচ্ছে। হ্যাঁ, স্বাভাবিক কথা। ওকে সামলাতে গিয়ে পরিবারের লোক কিন্তু হিমশিম হচ্ছে, কারণ এর পরিবারকে শনি। আচ্ছা, তুই একটু একটু ভেতরে যাবে? হ্যাঁ, বলো। আর একটু ডিপ লেভেলে যাওয়া হ্যাঁ, যাক। বলো বলো, তুমি কোন ডিপটা চাইছো? এর ছোটবেলায় হুম এর বাবা মা এর সাথে ঠিক কেমন করে একে সংস্কার দিয়েছে বা কেমন করে বড় করে তুলেছেন, কেননা মানে দিনের শেষে গালাগালিটা তো বাবা মাকেই জুটবে সারা জীবন ভোর। কার সন্তান? বাবা মার দিকে তীর যাবে। এখন ঘটনা হচ্ছে যে বাবা মা তো সব আমাদেরকে শেখায় না। না, আমি ধরো এই যে ক্যামেরার সামনে বসে কথা বলছি, তুমি যে ক্যামেরার সামনে বসে কথা বলছো, তোমার বাবা মা শেখায়নি, আমারও বাবা মা কিন্তু এই কথা বলাটাকে শেখায়নি, কিন্তু ভেতরে একটা সংস্কার দিয়েছে। তাহলে ভেতরে একটা সংস্কার আছে, ঠিক কথা, কিন্তু তার উপরও আরো অনেকগুলো পরত কিন্তু আমাদের চড়িয়েছে। একটা জ্যোতিষবিদ্যার পরত চড়েছে, দেন শব্দের একটা পরত চড়েছে, ইত্যাদি ইত্যাদি। তো বাবা মায়ের সাথে এদের ছোটবেলাকার সম্পর্কগুলো বা ব্যবহারগুলো ঠিক কেমন ছিল, আচরণগুলো এই জাতক জাতিকার কেমন ছিল আর কেমন হওয়া উচিত ছিল, কেমন ছিল আর কেমন হওয়া উচিত ছিল, তবে গিয়ে এই গুরুচণ্ডালীর প্রভাবের জন্য সারা জীবন বাবা মাকে কাঁদতে হতো না। আচ্ছা বলি, উনাদের প্রথমে বলি, মায়ের সাথে উনাদের প্রচণ্ড গরমিল। উনাদের নৈতিক কারণে মা বাধা দেবেন, কারণটা বলছি। উনাদের মাতৃকারক গ্রহ চন্দ্রকে ধরা হচ্ছে, আর মা যে এখানে এই লগ্ন সুবাদে মা তার জায়গাটা কিন্তু শনি, অর্থাৎ চতুর্থ মকর, মকর নিষ্ঠার জায়গা, এটা ঠিক কথা। আর এখানে দেখা যাচ্ছে মাতৃকারক গ্রহ হচ্ছে চন্দ্র, তার মধ্যে একটাই আছে, মার মধ্যে তো ছেলের প্রতি একটা নরম ভাব থাকবেই, কিন্তু শনি যেহেতু আবার চতুর্থ ঘর দেখাচ্ছে, সেক্ষেত্রে তিনি কিছু নিয়মানুবর্তিতা ওনাকে শেখাতে চাইবেন, কিন্তু কিন্তু এর তো নিজস্ব চরিত্র তো গঠন হয়ে গেছে, এটা কিন্তু মেনে নেওয়া মানে মেনে নিতে পারবে না, মাতৃবিরোধী ভাব একটা তৈরি করে ফেলবে মনে মনে। কারণ শনি আর রাহু, এই ক্ষেত্রে শনি অনুশাসন করবেন আর রাহু সেটাকে মানতে চাইবে না। পিতার সাথে পিতার জায়গাটা হচ্ছে বুধের জায়গা। এখানে আবার নবমের মানে কোন বুধ না, তৃতীয়, কালপুরুষ চক্রের তৃতীয় বুধ, অর্থাৎ জ্ঞান প্রজ্ঞা সব কিছু ওনার মধ্যে কম বেশি থাকা সত্ত্বেও ইনি বারবার করার পর ব্যর্থ অনুভব করবেন। মানে তার সন্তানকে তিনি বারবার তিনি শেখানো, বোঝানো, শাসন ইত্যাদি শাসন করবে। হ্যাঁ, অবশ্যই করবেন। দিয়ে ব্যর্থ হয়ে তুমি যা করবে করো, তুমি যখন পারবে তুমি বুঝে নেবে, কত ধানে কত চাল, এরকম হয়ে চেষ্টা করতে করতে ব্যর্থ অনুভূত হবে, তাকে ছেড়ে দাও। দেখবে অনেক পরিবারে আছে না, প্রথমটা প্রচুর চেষ্টা করেছেন ওনারা, হ্যাঁ, তারপর আর চেষ্টা করেন না, বলে ছেড়ে দাও, ওকে আর ঘোরানো যাবে না। কিন্তু এই জায়গাটায় যদি প্রাথমিক স্তরে, আমরা বললাম না, 3টে ভাগ বললাম তোমাকে আমি, যে পঠন পাঠন স্তরে, এই জায়গাটায় যদি কোনোভাবে এই ছেলেটিকে কোনো গুরু আশ্রম, অর্থাৎ আমি কোনো গুরু আশ্রম বলতে কোনো সেই বলছি না, দাড়ি জটা বলছি না, কোনো প্রকৃতপক্ষে শিক্ষা জগতের প্রকৃত শিক্ষা যেখানে দেওয়া হয়, অনেক স্কুল আছে, তার মধ্যে দেখবো কোনো স্কুল খুব মান্যতা পায়, সেরকম জায়গায় যদি প্রকৃত গাইডের আন্ডারে কোনো হোস্টেলে রেখে দিয়ে আসা হয় না, তাইলে কিন্তু এর যে প্রভাবটা অনেকটা লাঘব হবে। আচ্ছা, বাদবাকি আমি আরেকটা জায়গা তোমাকে এক্ষেত্রে আমি একটু বলবো, যে ধরো পড়াশোনার জায়গার ক্ষেত্রে যখন আমরা আলোচনা করছিলাম, এর আগের কোনো একটা এপিসোডে আমরা আলোচনা করছিলাম, সেখানে তুমি বলছিলে যে হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব হবে, সেটা
মানে স্কুল লেভেল পর্যন্ত হোক বা উচ্চ স্তরের কলেজ লেভেল পর্যন্ত হোক। তো সেই জায়গা থেকে প্রতিকার প্রতিবিধানের দ্বারাও এই জায়গাটাকে কিন্তু ঠিক করা যায়, ঠিক করা যাবে। অবশ্যই ঠিক আছে, করা ও যায়। গুরুর কথা শুনবে না। হ্যাঁ, একদিকে গুরু আরেকদিকে চণ্ডাল। ঠিক আছে, তো গুরুর যদি কথা শুনতেন তো ওনার পিতামাতা তো সব থেকে বড় গুরু। জীবনের বৃহত্তম একটা অংশ যখন মানে বিছানায় পায়খানা চলছে, বিছানায় পেচ্ছাপ চলছে, তখন থেকে যদি পিতামাতার কথাকে যদি উনি অমান্য করেন তো তাহলে ওনাকে আর কে জীবনে শেখাবে? অনেক স্বামী বা স্ত্রীর অনেক সময় ভাবনা চিন্তা ওঠে, এই তুলা লগ্নে তুলা রাশির জাতক জাতিকা, যে তিনি তার স্বামীর বা তিনি তার স্ত্রীর সঙ্গে আচরণের যে জায়গাটা কিছু ক্ষেত্রে তার পিতা বা তার মাতার মতো তিনি হয়ে উঠছেন। আচ্ছা, কার পিতা কার মাতার মতো একটু বুঝে নিতে হবে, নইলে জড়িয়ে যাবে বিষয়টা। ধরো আমি তুলা লগ্নের জাতক জাতিকা, আমি ধরো একটা ছেলে তুলা লগ্নের, তুমি আমার হাজব্যান্ড, আমি তোমার যে মা, আমি যদি জাতিকা হই, আমি তোমার মায়ের মতো করে যেন হয়ে উঠতে চাইছি, আর তুমি ভয়ঙ্কর রকম ভাবে কিন্তু মিল পাচ্ছ। ঠিক আছে, তো আমি যেন তোমার মায়ের মতো হয়ে উঠতে চাইছি, অথচ আমার এই লগ্নেই কিন্তু বৃহস্পতি এবং রাহু বসে আছে। এই জিনিসটা কেন ঘটে? ওনার প্রথমে দেখতে হবে ওনার পত্নীর জায়গা বা পতির জায়গাটা কি। মঙ্গল। কার পতির জায়গা মানে তুলা- আমার 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 তুমি তুলার আমি তুলা জাতিকা। লগ্ন যেহেতু, হ্যাঁ। তার পতি বা পত্নীর জায়গাটা হচ্ছে মঙ্গল। হুম। মঙ্গল সবসময় অনুশাসন কামী। আচ্ছা, তিনি অনুশাসন করতে পছন্দ করেন। মানে আমি অনুশাসন তোমাকে করতে পছন্দ করছি সেই কারণে। হ্যাঁ, আচ্ছা, অনুশাসন করতে পছন্দ করেন। মঙ্গল সেনাপতি, তো সেনাপতি কি করে, নির্দেশ দেয়। তো একদম তাই। যুদ্ধও করে আর নির্দেশ দেয় পরিচালনার ক্ষেত্রে। পরিচালনা, ঠিক। সেই ক্ষেত্রে তিনি তাকে পরিচালনা করতে চান। কিন্তু নিজের এদিকে যেহেতু বৃহস্পতি রাহু অবস্থাটা হয়ে আছে, মানে আমি সেই কোচ, যে কোচ আমি গোল পোস্টে গোল মারলে উত্তর দিকে চলে যাবে, গোল পোস্টের ধারে কাছে দিয়েও যাবে না, কিন্তু আমি চাইছি তোমাকে পরিচালনা করতে, তোমাকে খেলোয়াড় তৈরি করতে। খেলোয়াড় তৈরি করতে হবে যে তুমি আমার কথা মতো চলো। হ্যাঁ, আমি আমি এই প্রসঙ্গটা তুলছি এই কারণে। কিন্তু রাহু আর এখানে গুরুচণ্ডাল মানে ও মানতে চাইবে না, দ্বন্দ্বটাও এখানে শুরু হয়। কার গুরুচণ্ডাল আবার তুমি ধরে নিয়ে এলে? তুমি তো জাতিকা। হ্যাঁ, তুমি বলছো তুমি জাতিকা, গুরুচণ্ডালটা কোথায় ধরেছো? আমার আছে, লগ্নে আছে। তোমার লগ্নেই গুরুচণ্ডাল, কথাটা খুব বুঝবে। হ্যাঁ, তুমি সেই জায়গা থেকে বলবে যে ভাই তুমি নিজে দোষ করছো, অথচ আমাকে জ্ঞান দিচ্ছ। ঘটনাটা ওইখানেই বললাম যে তোমাকে তুমি সপ্তম সপ্তম দেখছো যে জ্ঞান দিচ্ছে সব সময়, কথাটা বোঝো। কিন্তু অ্যাকচুয়ালি কি সে জ্ঞান দিচ্ছে তার রেগুলেশন অনুসারে। কিসের জন্য দেয় জ্ঞানটা? অমনি কাউকে জ্ঞান দেয়? আমি তো এতক্ষণ এসে 3 ঘন্টা বসলাম, তোমাকে একটু জ্ঞান দিইনি। জ্ঞানের প্রয়োজন হলে তো জ্ঞানটা দেওয়া হবে। একদম। তাইলে কিছু একটা ঘটনা ঘটছে যার প্রয়োজনীয়তা হয়ে পড়েছে। সেটাও ঠিক কথা, কিন্তু ধরো আমি নিজে কোনো একটা জায়গায় ভুল করেছি, বা আমার নিজে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমি আমার ভুল আছে, ঠিক কথা, কিন্তু তা বলে আমি তো চাইবো যে আমার সামনের যে মানুষটি, সে আমার পিতা হোক, সে আমার মা হোক, সে আমার স্ত্রী হোক, কন্যা হোক, ভাই হোক, বোন হোক, প্রতিবেশী হোক, যাকে আমি ভালোবাসি, আমি তো চাইবো না যে সে ওই একই ভুলটা সে করে। হ্যাঁ, কেউ চায়। এমন চাওয়া থেকেও তো হতে পারে, হতে পারে আমার মধ্যে ধরো নেই সেই ক্ষমতাটা, আমি নিজেকে অতিক্রম করতে পারছি না। কিন্তু এই যে স্বামী স্ত্রী সম্পর্ক বলো, ভাই বোনেদের সম্পর্ক বলো, তখন যদিও ঘর চেঞ্জ হয়ে যাচ্ছে, সপ্তমে আর থাকছে না, তৃতীয় চলে আসছে, আমি পুরো কাহানিটা বলছি যে কেউ জানো না, তাকে যদি কেউ ভুল ধরে, সে বলবো তুমি কি পুরো ঠিক, তাহলে তোমার ভুল ধরার ক্ষমতা আছে। অথচ অথচ ভালো করে শোনো জিনিসটা, অথচ অভিজ্ঞতা সবাই জানতে চায় যে শোনো, তুমি তো ওইভাবে সফল হয়েছো প্রদীপ, তুমি তো ইউটিউব চ্যানেল বানিয়েছো, তো তুমি কিভাবে সফল হয়েছো আমাকে একটু বলো তো। তখন কিন্তু সে আমাকে বলছে না যে প্রদীপ আর তো 10টা দিক তোমার ভুল আছে, তাই তোমার কাছ থেকে আমি ইউটিউবে কি করে সফল হওয়া যায় আমি জ্ঞানটা নেব না। বাট বোঝাতে পারছি জিনিসটা? তো ত্রুটি মুক্ত কেউ নয় এই পৃথিবীতে, একদম ত্রুটি মুক্ত কেউ না। আমরা রোগীকে ঘৃণা করছি না, আমরা বলছি এই এই ঘটনা, এই এই প্রকাশ আপনার জীবনে ঘটছে, যেটা গোবিন্দদা আপনাদেরকে জানাচ্ছে। আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, রোগ সারিয়ে নিন, মেডিসিন নিয়ে নিন, গল্প খতম, নতুনভাবে জীবনযাপন করুন। একটা কথা ভাই, আমরা যতই চিৎকার করি আপনি করছেন আপনি করছেন আপনি করছেন, আমরা তো বলি এটা ঠিক। কিন্তু আপনি করছেন না, আপনাকে করানো হচ্ছে, মানে আপনার
ভেতরে যে জন্ম বৃহস্পতি ছক, রাহু, ঠিক জন্ম ছক, সেটা এই উপাদানটা তো আপনি নিয়ে এসছেন, ঠিক। সেটার প্রকাশ ঘটছে মাত্র। সেই উপাদানগুলোকে একটু চাপা দেওয়ার চেষ্টা করুন। আচ্ছা চলো এক এক করে এক লাইন করে জানবো, 12টা ঘরেই জানবো, ঠিক আছে, আর 11টা ঘর বাকি আছে। কোনো ব্যাখ্যা দিও না, জাস্ট এক লাইন করে ফলাফল বলে শেষের একটু র্যান্ডামলি চলে যাই। ধরো দ্বিতীয় বৃহস্পতি রাহু বসে আছে, অর্থনৈতিক সঞ্চয়ের জায়গায় কি ফল দেবে? না, ভালো দেবে না, উত্থান পতন ঘটবে, কখনো ভালো কখনো মন্দ। কখনো ভালো কখনো মন্দ চলবে। আসবে। কথাবার্তার জায়গা? কথাবার্তা দেখো, কথাবার্তা না, এখানে থার্ড হাউসটা আচ্ছা আচ্ছা, দ্বিতীয় ধরেছ। হ্যাঁ, কথাবার্তার ক্ষেত্রে কখনো কখনো উচ্চবাচ্য, কখনো কখনো ভালো আসবে। কেন জানো? এটা ছোট্ট করে বলি না, যখন এই বৃহস্পতির প্রকোপটা চলে আসবে না, এই যে দশাটা চলে আসবে, শোনো, এখানে ভাবতে হবে এই গুরুচণ্ডালিতে শুধু দশা অন্তর্দশা ভাবলে হবে না। গুরুচণ্ডাল হচ্ছে চটকা, ব্যাপারটা এরকম ধাক করে। আচ্ছা, সেই জন্য এখানে দশা অন্তর্দশা নয়, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা পর্যন্ত ঠেলো, সেকেন্ডে ঘটে যাবে। তোমাকে এক্ষুনি বলছে, একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, প্রদীপদা ভালো আছেন তো? হ্যাঁ, এবারে তুমি তাকে বলছো, হ্যাঁ গোবিন্দদা ভালো আছি, বা তাকে এরকম বললো, তুই কেমন আছিস রে? তার ফট করে সেটা লেগে গেলো, সে আমাকে তুই বলে ফেললো। হ্যাঁ, এই যে ধাক্কাটা, অথচ তুই জুনিয়র, তুই বলবেই, কিন্তু এই যে আমাকে তুই বলে ফেললো, ধান করে লেগে গেল। ব্যাপারটা এইরকম, মানে চটকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সামান্যতে অসামান্য রিয়াকশন তৈরি হচ্ছে। সাধারণ কথায় কিছু কিছু লোক আছে, সাধারণ কথায় রিয়াক্টটা প্রচুর করে, মানে বাজে ভাষা ইউজ করে, বাজে ভাষা ইউজ করে কথায় কথায়, তাদের দেখবে দ্বিতীয় ওই গুরুচণ্ডাল যোগ আছে। দ্বিতীয় গুরুচণ্ডাল যোগ আছে। আচ্ছা, ধরো তুলা লগ্নের বা তুলা রাশির কোনো জাতক জাতিকা, তার ষষ্ঠ ঘরে তার বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ তৈরি করেছে। শত্রু এনার থেকে কত হাত দূরে থাকা দরকার, বা শত্রু থেকে এনাকে নিজেকে কত হাত দূরে থাকা দরকার? একদম আমি বলবো এই জায়গায়, কারণ কি জানো, কোথাও কোথাও মুখ লাগাতে নেই, একটা ভাষা আছে। ষষ্ঠ স্থলটা হচ্ছে কার বলতো? বৃহস্পতির জায়গা। হ্যাঁ, একটু মান সম্মান এগুলোর তো ব্যাপার থাকে। আমি বলবো আপনি দূরে থাকুন। আপনি মানে যিনি এই গুরুচণ্ডাল যারা এসছে, আচ্ছা আচ্ছা, তুলা লগ্নে বা তুলা রাশি যারা দেখছেন এই মুহূর্তে, আপনি দূরে থাকুন। মান সম্মান নিয়ে টানাটানি করে দেবে। আপনি ভাবছেন আপনার মধ্যে তো গুরুচণ্ডাল, এটা রাগ কাজ করবে, আপনার মধ্যে রাগ কাজ করবে, রাগ নয়, বিভৎস প্ল্যানিং কাজ করবে, রাগ ক্রোধ বিভিন্ন প্ল্যানিং কাজ করবে, খারাপ ওটা। এবং আপনি যদি ওই জায়গাগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করেন না, অনেকটা ভালো। না হলে কিন্তু জড়িয়ে যেতে যেতে আইনের জাল পর্যন্ত চলে যাবেন, এমনকি মারামারি হতে হতে সবাই ঠিকঠাক আছে, আপনি হসপিটালে ভর্তি আছেন। আচ্ছা, দশমের জায়গায় গুরুচণ্ডাল দোষ হয়েছে, কি ফলাফল পাবেন? দশমে গুরুচণ্ডাল যোগ হলে প্রথমত উনাদের উন্নতি, কর্মস্থলে উন্নতি আটকাবে, কর্মপ্রাপ্তিতে বাধা দেবে। কথাটা, যাদের কর্মপ্রাপ্তি কোনো কারণে ঘটে গেছে, অন্যান্য শুভগ্রহের কারণে দেখা যাচ্ছে প্রমোশন পাচ্ছে না, মতো জায়গায় ট্রান্সফার হতে চাইছে, আমি একটু বাড়ির কাছে যাবো, একটা উদাহরণ দিচ্ছি, কোনো মতে আসছে না, মানে ওদের বস ওকে পারমিট করবে না, প্রমোশনের ক্ষেত্রে হোক, ট্রান্সফারের ক্ষেত্রে হোক, বা যে কোনো উন্নতির ক্ষেত্রে হোক, ওখানে বসের দ্বারা, দেখো বসের দ্বারা তারা বারবার আঘাতপ্রাপ্ত হবে, মনোপযোগী বস পাবে না না। আচ্ছা, তুলা লগ্নের তুলা রাশির যে সমস্ত জাতক এবং জাতিকা তারা সন্তান ধারণের ক্ষেত্রে দেখছেন, তারা কোনো না কোনো জ্যোতিষীর কাছে গেছিলেন। এই বৃহস্পতি এবং রাহু হয় তাদের লগ্নে বসে আছে, নয় তাদের পঞ্চমে বসে আছে। ক্লিয়ার? আমি আর প্রেমের জায়গা চটকাতে যাচ্ছি না, ও বহু প্রেম ইত্যাদি ইত্যাদি আছে। শুধু সন্তানের জায়গা থেকে বলো যে এদের সন্তান, এরা সুস্থ স্বাভাবিক সন্তান প্রতিকার নিলে কি প্রাপ্তি করবে? দুজনের জন্মছক দেখে মিলিয়ে স্বামী স্ত্রী, হ্যাঁ অবশ্যই দুজনের দেখতে হবে, প্রতিকার দিয়ে কি সেটা দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, কারণ ষষ্ঠপতি হয়ে বৃহস্পতি গুরুচণ্ডালে আবদ্ধ হয়েছে পঞ্চমে, ঠিক কথা, তিনি ষষ্ঠ থেকে এসছেন, তো রোগ টোগগুলো নিয়ে এসছেন, কিন্তু এখানে গুরুদেব নিজে, কথাটা বুঝলে? কারণ রাহুর তো কোনো নিজের ঘর নেই, গুরুদেব তো সোজা নিয়ে আসছেন। এবারে আপনাকে কি করছে? ভ্রমিত করছে রাহু, মানে ওটা চিকিৎসার জন্য সিস্ট দিচ্ছে, বিভিন্ন গাইনোকোলজিক্যাল প্রবলেম দিচ্ছে পুরুষদের ক্ষেত্রে, বিভিন্ন রকম খুঁজতে যখন যাবে অনেক রকম বেরিয়ে পড়ছে, অনেক পাওয়া যাচ্ছে। ঠিক, সেখানে কি হয় দেখুন, জ্যোতিষ কোনো ডাক্তার নয়, পরিষ্কার বলা ভালো। এই যে ভ্রমিত হয়ে যাচ্ছে না, সেই ভ্রমিতটা যখন মোচন করে দেবে প্রতিকার দিয়ে, তখন সে সুনির্দিষ্ট চিকিৎসকের সন্ধান এবং সুনির্দিষ্ট একটা চিকিৎসা পাবে, মেডিসিনের দ্বারাই সেটা হয়ে যাবে। যাবে। থ্যাংক ইউ। ওটা তোমার জন্য ট্র্যাপ ছিল, যদি তুমি পুরোটা
না ঠিক আছে, বুঝে গেছে। দ্বাদশে বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল হ্যাঁ কি দেবে? হ্যাঁ, এটা তো আবার কত কন্যা। দিকে কি কি ভাবে এনার মহিমা না, প্রকাশিত ও হবে? মহিমা প্রচুর প্রকাশ পাবে। দেখো, এরা কোনো কোনো সময় ভান করবে খুব আধ্যাত্মিকতার, একটু পরে যখন ভাটিখানার ডাকটা হেরো, ফোনটা চলে এলো, লাভ মেরে বেরিয়ে চলে যাবে ওই কোথাকার জায়গা ডাক? ভাটিখানা থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো ও। কারণ দেখাচ্ছে একটু বাবা বা তাড়নায়, হ্যাঁ বসছে একটা ভালো কাজে, খালি হ্যালো টিউনিংটা বেজে উঠলে না, দেখবে সব কাজ ফেলে দিয়েও দৌড়ে যাবে ওখানে। ওখানে গিয়ে দেখা গেল কিছুক্ষণ পরে একটা ফোন এলো বাড়িতে, ফোনটা এলো, আপনার ছেলেকে না থানায় তুলে নিয়ে গেছে, কাকু আপনার ছেলেকে থানায় তুলে নিয়ে গেছে, হুম হয়েছে। কিংবা আরেকটা ফোন আসতে পারে যে কাকু মদন কিন্তু ওই নালার কাছে পড়ে আছে, মনে হয় রক্ত বেরাচ্ছে, আপনি একটু আসুন। মানে দ্বাদশে হওয়া মানে রাহুর প্রবণতায় ওরা জেলখানাও যেতে পারে, হাসপাতালও যেতে পারে। তবে এখানে কিছুটা ভান দেখাবে এসে ফেরার পর, জানো আমার কোনো দোষ ছিল না, আমি যেতে চাইনি, আমাকে সে রাম জোর করে নিয়ে গেল, চল মদন, হ্যাঁ অমুকের সদন যে যাব, দিয়ে গিয়ে তার সদনে পৌঁছে গেল, হ্যাঁ মানে লোকের ওপর দোষটাকে চাপাবে, কথাটা বুঝবে, প্রবণতাটা মানে প্রচণ্ড মৃত্যু হয়, কোথায় কোথায় মৃত্যু, কোথায় কোথায় ধূর্ত বুদ্ধি, কোথায় কোথায় ধড়িবাজি, যদি দ্বাদশে গুরুচণ্ডালী হয়। ওদের যে একটা বৃহস্পতির মতো গ্রহকে দ্বাদশে দেওয়া হয়েছে না, ওখানে দেখা যাবে বৃহস্পতিকে দুর্বল করে দেবে। রাহু কেন বলছি বলো তো, সবাই একটা জিনিস বুঝবে, এটা একটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, বৃহস্পতির দৃষ্টি পেলে, বৃহস্পতির সান্নিধ্য, শুভগ্রহের দৃষ্টি থাকলে অনেকটা ভালো হবেন রাস্তা খুঁজে জ্যোতিষরা। বলে কোনো যদি শুভগ্রহের দৃষ্টি থাকে, কোনো শুভগ্রহের সান্নিধ্য থাকে, তবে ভালো হয়ে যাবেন। আরে তাকে আগে বুঝতে হবে যুগটা চলছে রাহুর, এখানে রাহুই শক্তিশালী, রাহুই প্রবল। কলিযুগটা কার এখন, কার একদম তো তাই, একদম রাহুর, তাই। কে বৃহস্পতি। হ্যাঁ, তুমি কটা জ্ঞানের বাণী, তুমি এখানে একটা রামায়ণ পাঠ করো, ওখানে একটা কি বলেছে, ওই যে নাচে মেয়েরা, আমি কোনো মেয়েকে ছোট করছি না, পেশাগত খাচ্ছেন, কিন্তু মানুষের রুচিটা কোন দিকে, 100 জনের 5 জন এখানে থাকবে, 95 জন ওখানে থাকবে। আচ্ছা, তুমি এটা দেখো, একটা রামায়ণ পাঠ করো, একটা ভিডিও চালাও, হুম কজন তোমার রামায়ণ মহাভারত গীতা পাঠ শোনে আর কজন ভিডিওটা দেখে, বোঝা গেল। তুমি একটা জিনিস দেখেছো, মেলায় গিয়ে একটা জুয়া পালি চলছে, ওই যে চার করে ঘুরিয়ে দেয়, বা হ্যাঁ, হ্যাঁ, ডাব্বাগুলোকে এরকম এরকম করে ঘোরায়। আমার একটা জীবনের ছোট্ট কথা বলি, হঠাৎ আমি মেলায় গেছি, হ্যাঁ। একটা জায়গায় কি দেখছি যেন, অনেক মানুষ ঝুঁকে আছে। আমি প্রথমে বুঝতে পারলাম না, এত মানুষ ওখানে ঝুঁকে আছে কেন, তাহলে কিছু একটা দর্শনীয় ব্যাপার আছে। হ্যাঁ, না বোঝার পরে তুমি কি খেলে এসেছিলে না সেটা না না, বলো। আমি শোনো, দিয়ে অনেক মানুষ এরকম ঝুলে আছে, মানে নুয়ে আছে সামনের দিকে, হ্যাঁ। কে কার কাঁধে হাত দিয়ে, কে একটু কাঁধে হাত দিয়ে, আবার পায়ের উপর মানে ওটাকে ঠেঙ্গিয়ে দাঁড়ানো বলে, হ্যাঁ, দিয়ে হ্যাঁ, যেন কিছু একটা দেখছে। আমি, কি হ্যাঁ। ব্যাপার হচ্ছে, কি কিছু ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট ঘটলো নাকি, হয়তো রোগীটাকে নিয়ে এসছে, না কিছু একটা ব্যাপার, আমি দেখার মতো স্কোপ নেই। অনেকক্ষণ বাদে আমার ইচ্ছেটা জাগলো, একটু নুয়ে টুয়ে যখন দেখার চেষ্টা করলাম না, সেই একটা চামড়ার কি একটা বড় গোল মতো রেখেছে, সেখানে এইরকম এরকম গুটি রেখে এরকম করে নাড়াচ্ছে, দিয়ে ঘপ করে উল্টে দিচ্ছে, তারপর দেখি গাদা গাদা টাকা পড়ছে। টাকা সে কোনটা কি জায়গায় ফেলছেও আমি বলতে পারবো না। হ্যাঁ। তারপর কিছুজন নিচ্ছে, কিছুজন আবার নিচ্ছে না, মানে দিচ্ছে না, তারা কিছুজনকে দিচ্ছে, কিছুজনকে দিচ্ছে না। আমি দেখলাম, আচ্ছা এটা তাইলে তো মূল জুয়া, আমি বুঝে গেছি তখন এটা জুয়া। আমি তাইলে এই জুয়াটায় মিনিমাম একটা পালি, ওখানে অনেকগুলো পালি পড়েছে, পরে বুঝলাম, তাইলে মিনিমাম জড়িয়ে আছে কত জানো, তোমায় কমপক্ষে বলি 70 জন মতো। তারপর আমার একটা বন্ধুর সাথে গেছিলাম, আমি দেখছি সেখানে লোক দেখ। আচ্ছা, না আমার লাস্ট প্রশ্ন, যাদের ধরো এই বৃহস্পতি রাহু থাকে, যেখানে খুশি যদি থাকে, হ্যাঁ, এদের এই জুয়া বলো বা এই ধরনের যে লটারি কাটা বলো, এদিক থেকে কি কোনো ফলটল পায়? গুরুচণ্ডালী থাকলে পাবে না, কেবলমাত্র রাহু যদি কোথাও থাকে নির্দিষ্ট জায়গায়, সেটা গুরুচণ্ডালির জন্য লটারি পাবে, এটা বলবো না। আচ্ছা, পাবে না তো? না। যাই হোক, আজকের এপিসোডে আমার এখন ক্ষমা চাওয়ার পালা, কেননা তুমি যা যা কিছু বলেছো আমাকে পরিষ্কার করার জন্য ক্ষমা চাইতে হবে। কারণ এমনিতে এটা মার্কেটে একটা বদনাম আছে, যে এই যে তুমি একটু আগে বললে না যে রামায়ণ পাঠ হলে থাকবে না, ভিডিও চললে থাকবে। না, আমি ক্ষমা চাইছি, ওই যে বললাম না যে একটা মেয়েরা নাচছে, না না, সত্যি কথা যাই হোক, বলতে ওটা বলা ঠিক হ্যাঁ। হয়নি, না না, ও নাচছে, রোজ ঘরে ঘরেই নাচছে, ওটা বলা যার আমার যেটা ঠিক হয়নি। ইচ্ছা হচ্ছে করছে, মাই বডি মাই লাইফ মাই রুল, হাতি ঘোড়া যাই ইচ্ছা করুন, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আমিও আমার ইচ্ছে মতো এই গুরুচণ্ডালী নিয়ে তোমার সাথে তালে পড়ে করছি। তো
এই কথাগুলো বলতে হয়েছে। যাই হোক, আই এম সরি, গোবিন্দদার পক্ষ থেকেও সরি। না, আমি তো চেয়েই নিলাম ভাই। হ্যাঁ, যে আমি যাই হোক, কিছু ভালো কথা থাকবেন, বলেছি। সুস্থ থাকবেন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা শুনবেন। যাদের আছে সোজা সাপটা বিষয়, এইগুলো জাস্ট আমরা আলোচনা করলাম যাতে আপনি চিনতে পারেন, বা আপনার পরিচিত ব্যক্তিদের যদি কারো গুরুচণ্ডালী থাকে সেটা চিনতে পারেন। বাকি আপনি যোগাযোগ করুন, ফ্রি অফ কস্ট পরিষেবা আপনি পাবেন না, ফিজ অবশ্যই লাগবে। আপনার যে বার্থ চার্টের যে গণনা, জন্ম তারিখ সময় টময় দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ করছেন, আপনাকে এটুকু আমি 100% বলতে পারি, যতদূর সত্যি আপনি শুনতে চাইবেন ততদূর শোনানোর জন্য আমাদের মাথার উপর মা আছেন, ক্ষমতা দিয়েছেন, ঘন্টাটা বাঁধার জায়গা করেছে, আপনাকে শোনাবো। এবং সাথে সাথে প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে নিয়ম যদি পালন করেন, আপনার জীবনকেই কিন্তু 360 ডিগ্রি বদলে দেওয়া যাবে। যাদের বৃহস্পতি রাহু আছে, ওরা অ্যাকচুয়ালি না এইরকম করে হাঁটছে, এইরকম করে হাঁটছে, কিছুই না, উল্টে দিতে হবে। ওরাও জানে উল্টালে সোজা হয়ে যাব, হচ্ছে না। ইচ্ছা শক্তিও এখানে কিন্তু ফেল করে যাচ্ছে। ওই ওষুধটা আমাদের কাছে আছে, আপনি পেয়ে যাবেন। যাই হোক, চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আজকের এই এপিসোড সারা জীবনের জন্য, এবং আমি অনুরোধ করব আপনাদের কাছে, এপিসোড বাকিদের সাথে শেয়ার করুন। 1 লাখ ভিউজ পে রাখ। নমস্কার, নর্মদে হার। নর্মদে।